যা আয়, রেলের যা সম্পদ ঠিকমতো ব্যবহার করতে পারলে এই রেল বিশ্বের অন্যতম সেরা ব্যবস্থা হতে পারত। সেই রেলকে তিলে তিলে ধ্বংস করেছে যারা, তারা এখন বলছে যে রেল অভিভাবকহীন। রেলকে যারা আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিল, নিজের দলের লোকই বলেছিল, তারা এখন এই অভিভাবক নিয়ে কথা যেন না বলে। এই ভয়ঙ্কর অভিভাবকদের হাতে পড়েই রেলের আজ এই আলো। যে রাজ্য সরকার একদিন মানতেই চাইছিল না হিংসা হয়েছে কিনা, তারা মেনে নিয়েছে যে হিংসা হয়েছে। ফলে এই হিংসা যারা মেনে নিয়েছে তাদেরই দায়িত্ব হিংসার হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচানো। নইলে ওদের মনে রাখতে হবে আজ হোক কাল পরিস্থিতি তো কোনো না কোনো দিন বদলাবে, তখন তার উল্টো রিয়াকশানের জন্য প্রস্তুত থাকতে হবে। তৃণমূল যেদিন ক্ষমতা থেকে যাবে, তৃণমূল করার লোক পাওয়া যাবে না। বিজেপি ক্ষমতায় না থাকলেও এখনও পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ মানুষ বিজেপি দলটাকে ভালোবেসে বিজেপি করে। পোস্টপল ভায়োলেন্স পুলিশ কিন্তু চাইলে সামলাতেই পারে, একদিনে সামলে দিতে পারে, করবে না, কারণ পুলিশের কাছে সে নির্দেশই নেই। এবং ওদের একজন এমএলএ এখন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের এমএলএ, তার তো একটা ভিডিও ফাঁস হয়েছে। আমি তো সে ভিডিওর বিরুদ্ধে ওকে মামলা করতে দেখিনি, কোথাও বলেনি যে মিথ্যে ভিডিও। সেখানে বলেছে যে বিজেপির কর্মীদের উল্লেখ করে যে এমন মারো যে মুখের ভূগোল বদলে দাও, বাপমা যেন চিনতে না পারে। এই সমস্ত লোকগুলোকে এরা এমএলএ করেছে, এমপি করেছে, মন্ত্রী করেছে। গত 2021 নির্বাচনের পর কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসে এ রাজ্যের কয়েকজন তৃণমূল নেতাকে বলে গিয়েছিল যে এগুলো নটোরিয়াস ক্রিমিনালের মতো। সরকার তাদের সরিয়েছে, শাসক দল সরিয়েছে না, তাদের রেখে দিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এরা এইভাবেই সরকার চালাতে চায়। নির্বাচনে জিতে মনে করে লাইসেন্স পেয়ে গেছে। কিন্তু আবার আমি বলছি যে এই লাইসেন্স ও সিপিএমকে আমি দেখেছি 1977 থেকে 2011। 77 যখন সিপিএম এলো, আমার মনে রাখার মতো বয়স হয়ে গেছে। ছোট ছিলাম কিন্তু মনে রাখার মতো বয়স হয়ে গিয়েছিল। আজকে একদিন চোখের সামনে সিপিএম চলে গেল, সবাই বলতো যে সিপিএম অপরাজেয়। সিপিএমও অপরাজেয় তো ছিলই না, এখন সিপিএম শূন্য। তাহলে বোঝাই যাচ্ছে যে এরা ক্ষমতা থেকে গেলে কি হতে পারে, সেইগুলো একটু ভেবে দেখুন। আমরা ধরে নিচ্ছি এই সমস্ত কিছুতে মুখ্যমন্ত্রীর সম্মতি আছে, আর রাজ্যের মুখ্য প্রশাসক এই হিংসার ব্যাপারে যদি প্রতিবাদ না করেন বা তিনি যদি অ্যাকশান না নেন, তাহলে সেই রাজ্যে প্রশাসন ঠিকঠাক চলছে বলে আমরা অন্তত মনে করি না। দীনেশ ত্রিবেদী একসময় রেলমন্ত্রী ছিলেন এবং তৃণমূল মনোনীত রেলমন্ত্রী। এখন উনি তৃণমূল ছেড়ে দিয়েছেন, কিন্তু সেই সময় তৃণমূল মনোনীত রেলমন্ত্রী। রেল সম্পর্কে রেলমন্ত্রী হিসেবে তার বক্তব্য বাজেট পেশ করতে গিয়ে, ইন্ডিয়ান রেলওয়েজ ওয়াজ হেডেড ফর দ্য আইসিইউ, আই পুলড ইট আউট। ভারতীয় রেল আইসিইউতে ঢুকে যাচ্ছিল, আমি তাকে বার করে এনেছি। তিনি অনেক চেষ্টা করেছেন রেলটাকে বাঁচাতে। আইসিইউতে ঢুকে গিয়েছিল রেল। কারা ঢুকিয়েছিল? তাদের মধ্যে আগেকার যারা রেলমন্ত্রী ছিল, দুজনের নাম সবাই খুব ভালোভাবে বলে। একজনের নাম লালু প্রসাদ যাদব, আরেকজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রেলের যে অপারেটিং রেশিও 100 টাকা যা আয় করে তার মধ্যে 97, 98, 99 টাকা খরচ হয়ে যাচ্ছিল। ডেভেলপমেন্টে 1 পয়সা ছিল না। কোনো রকম আয়ের সংস্থান না রেখে একের পর এক প্রকল্প নিয়ে নেওয়া হচ্ছিল। গোটা ইন্ডিয়ান রেল ব্যবস্থাকে এরা ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে 2014 থেকেই মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন রেলের আধুনিকীকরণ, অন্যদিকে রেলকে নিরাপদ করার। কিন্তু আমাদের সঙ্গে রয়েছে 60-65 বছরের যে একটা ভয়ঙ্কর কি বলবো ইতিহাস, যেখানে রেলকে শুধু ইয়ে করা হয়নি, তাকে অবহেলা করা হয়নি, তাকে শেষ করা হয়েছে গলা টিপে। ঠাট্টা করে রেলে যারা চাকরি করে তারা বলে যে রেল যদি সত্যি ঠিকঠাক আয় করতে পারত, তাহলে রেলের পাতগুলো সোনা দিয়ে বাঁধানো হতো। রেলের যে কোনো একজন কর্মচারী রেল সম্পর্কে বলে, এটা খুব মিথ্যে কথা বলেনি। রেলের যা আয়, রেলের যা সম্পদ ঠিকমতো ব্যবহার করতে পারলে এই রেল বিশ্বের অন্যতম সেরা ব্যবস্থা হতে পারত। সেই রেলকে তিলে তিলে ধ্বংস করেছে যারা, তারা এখন বলছে যে রেল অভিভাবকহীন। রেলকে যারা আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিল, নিজের দলের লোকই বলেছিল, তারা এখন এই অভিভাবক নিয়ে কথা যেন না বলে। এই ভয়ঙ্কর অভিভাবকদের হাতে পড়েই রেলের আজ এই হাল হয়েছিল। আমরা অভিভাবকত্ব করে রেলকে একটু বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছি। মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার রেলকে মূল জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। আধুনিক রেল, যে রেল একসময়ে প্যাসেঞ্জার গাড়ি চড়তে লোকে ভয় পেত, সেই রেল এখন প্যাসেঞ্জার গাড়িগুলো উন্নতি হয়েছে। এক্সপ্রেসে নতুন নতুন কোচ আনা হয়েছে, অ্যান্টি কলিশন ডিভাইড।
ডিভাইস, কালকে যে ঘটনা ঘটলো, যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা ঘটলো, এই নতুন অ্যান্টি কলিশন যে ইয়েগুলো যদি মানে ভালো যদি না থাকতো, বগি যদি না থাকতো, আরও অনেক ঘটনা ঘটে যেত, অনেক মানুষ মারা যেতে পারতো। সেগুলোকে কমিয়ে আনা হয়েছে, যে বগি আনা হয়েছে সেগুলো অনেক কলিশন সামলে দিতে পারে। কিন্তু তারপরেও বলবো, একটা মানুষের মৃত্যুও কাঙ্ক্ষিত নয়। একটা মানুষ মারা গেলে সেটা অত্যন্ত কষ্ট দেয়, বিশেষত রেলে। এই রেলে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, ভারতীয় রেলে অ্যাক্সিডেন্ট। আমরা চাইছি অ্যাক্সিডেন্ট ফ্রি রেল, কিন্তু তার জন্য সময় দিতে হবে। অ্যান্টি কলিশন ডিভাইস, কবচ বসানোর যে ভয়ঙ্কর খরচ, সেই খরচ সামলে আস্তে আস্তে কবচ বসানোর কাজ চলছে, আরও দ্রুত কবচ বসানোর কাজ চলবে। আগামী দিনে রেল মানে দুর্ঘটনা ফ্রি হবেই আমরা আশা করি। সুরক্ষা কী কী প্রজেক্ট চালু করেছিলেন, উত্তর দিতে হবে। তা একটা যাত্রী সুরক্ষার প্রজেক্ট চালু হয়নি। যা চালু হয়েছিল, এক্সট্রা কিছু ট্রেন চালু করে দেওয়া হয়েছিল। রেল কোথায় মিউজিয়াম বানাবে, রেল কোথায় স্টেডিয়াম বানাবে, রেল কোথায় হসপিটাল বানাবে, এই সব করা হয়েছিল। রেলের যাত্রী সুরক্ষায় কিচ্ছু করা হয়নি। রেলের যাত্রী সুরক্ষার যা, সেটা 2001-2 সাল থেকেই ভাবনা চিন্তা চলছে যে কীভাবে রেলের যাত্রী সুরক্ষা বাড়ানো যায়। এবং পরবর্তীকালে 2013-14 সালে কবচ প্রথম ইন্ট্রোডিউস করা হয়। 14 সালে এই সরকার ক্ষমতায় এসেই প্রথম কবচ ইন্ট্রোডিউস করে, এবং সেই কবচ ইন্ট্রোডিউস করার পরে সেগুলো আস্তে আস্তে কাজে লাগানো চলছে। কিন্তু তার একটা অমানুষিক খরচ আছে, সেই খরচ তোলার চেষ্টা হচ্ছে যাতে রেল নিরাপদে। যে প্রাইভেট পার্টনারশিপ, এই কথাটা রেলে কে চালু করেছিল, খোঁজ নাও তো একটু। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি, রেলে এই মডেলটা প্রথম চালু হয়েছিল যখন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আমি যদি জিজ্ঞেস করি, বেচার কাজটা উনি শুরু করেছিলেন। এইসব কথা বলে তো মিথ্যেগুলোকে ঢাকা, মানে সত্যিগুলোকে ঢাকা যাবে না মিথ্যে দিয়ে। রেলে প্রাইভেটকে ইনভেস্টমেন্ট করতে দেওয়া হয়েছে কোথায়, স্টেশন ক্লিনিংয়ের ক্ষেত্রে। আমি যাই, বাড়ি যখন যাই, খড়গপুর স্টেশন দেখি। একটা সময় খড়গপুর স্টেশনে খুব নোংরা হাল ছিল, এখন খড়গপুর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। ক্যাটারিং কিছু কিছু জায়গা প্রাইভেটের হাতে দেওয়া হয়েছে, বাকি পুরো রেল কিন্তু সরকারের হাতে রয়েছে। হ্যাঁ, কিছু গাড়ি চালানোর দায়িত্ব, যেগুলো অত্যন্ত সুপার ডিলাক্স গাড়ি, মানে এদের নিয়ে যাওয়া, ট্যুরিস্টদের নিয়ে যাওয়া, ফরেন ট্যুরিস্টদের নিয়ে যাওয়া, সেগুলো রেলের কিছু প্রাইভেটাইজেশনের কাজ হয়েছে, প্রাইভেটের হাতে দেওয়া হয়েছে। আরে প্রাইভেট ক্যাপিটাল ছাড়া রেলের উন্নতি করা যাবে না, কিন্তু রেলকে কখনোই প্রাইভেটাইজ করা হবে না। প্রাইভেটাইজ করা এবং প্রাইভেট ক্যাপিটাল নেওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যে বলেছে ওটা জানে না, তার সঙ্গে এই জন্য আমি তো কথা তো, আম জনতা যাতে সুস্থভাবে রেলে চলে, ওই জন্যে একটু আগে বললাম এক্সপ্রেস ট্রেনগুলোর যে নতুন কোচ আনা হচ্ছে, প্রত্যেকটাই কি কলিশন হলেও সহ্য করে নিতে পারে, যাতে মানে মানুষের ক্ষয়ক্ষতি কম হয়। নতুন কোচগুলো এখন কলিশন অনেকটাই সামলে নিতে পারে, কিন্তু পুরোপুরি পারে না। অ্যান্টি কলিশন ডিভাইস পুরো না দিলে সামলানো যাবে না। তাই এখন কলিশন হলেও মানুষের জীবন ক্ষয়ক্ষতি কম হয়। 1, 2, সাধারণ মানুষ চড়ে লোকাল ট্রেনে। একটা সময় সে লোকাল ট্রেনে লালু প্রসাদ যাদব দাম ভাড়া কমিয়ে দিয়েছিল। 5 টাকা ভাড়া কলকাতায়, মানে গোটা ভারতবর্ষে 5 টাকায় কিচ্ছু চড়া যায় না। একটা বাসে উঠলে 10 টাকা লাগে এই পশ্চিমবাংলায়। অন্যান্য রাজ্যে বা পশ্চিমবাংলায় এখন অনেক জায়গায় বেশি টাকা লাগে এক্সপ্রেস বাসে চাপতে গেলে। তারপরেও রেল 5 টাকায় মানুষকে চাপায়। মানে লোকাল ট্রেনে এখন দূরপাল্লা একটু দূরে যে লোকাল ট্রেন যায়, আস্তে আস্তে সেগুলোকে চেঞ্জ করা হচ্ছে এবং সেখানে বসানো হচ্ছে মেমু লোকাল কোচ, যেখানে বাথরুমের বন্দোবস্ত আছে। আগে হাওড়া থেকে লোকে মেদিনীপুর যেত, হাওড়া থেকে কৃষ্ণনগর যেত, সেখানে মানে বাথরুম করার সুযোগ ছিল না। এখন নতুন যে সিস্টেম চালু হচ্ছে আস্তে আস্তে, সেগুলোতে বাথরুম আনা হচ্ছে মেমু লোকালগুলোতে। লোকাল ট্রেনের মানে যেগুলো প্যাসেঞ্জার ট্রেন, আগে ওই বাতিল কোচ দিয়ে প্যাসেঞ্জার ট্রেন হতো, এক্সপ্রেসে যেগুলো চলে না, বাতিল হয়ে গেল, সেগুলো দিয়ে প্যাসেঞ্জার চলতো। সেই সিস্টেম তুলে দেওয়া হয়েছে। ফলে রেলকে অনেক আধুনিকীকরণের পথে নিয়ে যাওয়া হচ্ছে। আবার পাশাপাশি যাতে দ্রুত গতিতে মানুষ তার মানে ডেস্টিনেশনে পৌঁছতে পারে, সেই চেষ্টাও করা হচ্ছে। এগুলোর মাঝখানেও দুর্ঘটনা ঘটে যায়। আমি বললাম আমাদের 60-65 বছরের একটা অত্যন্ত কি বলবো খারাপ মানে ইতিহাস আমাদের বহন করে যেতে হচ্ছে। যতদিন সেই ইতিহাসকে বদলাতে না পারবো, এই সমস্যাটা থাকবে। কোচবিহারে আপনাদের বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে তৃণমূল নেত্রী, কি বলবেন? উনি যদি কারোর বাড়ি যান, আমাদের বলার কি আছে? আমরা তো মনে করি প্রত্যেকের তার একটা ব্যক্তিগত জীবন আছে, সামাজিক জীবন আছে। মুখ্যমন্ত্রী যদি তার বাড়ি যান, যাবেন।
এখন মুখ্যমন্ত্রী কি করতে যাচ্ছেন সে বেরিয়ে কি বলবেন তখন না হয় উত্তর দেওয়া যাবে। তার আগে বলবো যে একজন বিজেপির সাংসদ যদি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন, করতেই পারেন, না করার কী আছে। তিনি একজন বিজেপি সাংসদ হয়েও তার যে সামাজিক জীবন আছে, আমরা তো তৃণমূল নই। একবার মনে আছে মুকুল রায় সব্যসাচী দত্তের বাড়ি গিয়েছিলেন, একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন, পরের দিন অনেক নেতা চলে গিয়েছিল যে না না আমরা কোনো তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখবে না। আবার এই সরকার যখন ক্ষমতায় এসেছিল ওদেরই একজন নেতা বালু মল্লিক বলেছিল তৃণমূলের সঙ্গে সিপিএমের সঙ্গে যোগাযোগ রাখবেন না। এটা সিপিএমও বলে যে যারা বামপন্থী নয় তাদের সঙ্গে বেশি সম্পর্ক না রাখাই ভালো। কেরালাতে একবার হয়েছিল, গৌরী আম্মা এবং টমাস হাজব্যান্ড ওয়াইফ, টমাস থেকে গেল সিপিআইতে, গৌরী আম্মা সিপিএমে গেল। পার্টির নির্দেশে বিবাহিত জীবনটাই যাপন করতে পারেনি, একটি ঘরে থাকতো, দুইজন একটি বাড়িতে থাকতো, একটি ঘরে থাকতো না। এইসব পিকুলিয়ার কাণ্ড কারখানা ভারতে ঘটেছে, বামপন্থীরাও ঘটিয়েছে, পশ্চিমবাংলাতেও ঘটেছে। আমরা এর বিরোধী। আমরা মনে করি প্রত্যেকের একটা ব্যক্তিগত জীবন আছে, সে বিজেপির নেতা হয়েও যদি কারোর সঙ্গে দেখা করে করবে, তারপর সে ভবিষ্যতে কী হয় তখন তার উত্তর দেওয়া যাবে। বহু জায়গায় থ্রেট করা চলছে যে কেন্দ্রীয় বাহিনী চলে গেলেই দেখে নেবে, এইসব কথাবার্তাগুলো চলছে, কানে আসছে। বিভিন্ন জায়গায় বহু মানুষ ঘর ছাড়া, গোটা ভারতবর্ষে কোথাও হয়নি, বেশি দূর যেতে হবে না, ঘরের পাশে উড়িষ্যায় গেলে তো হবে। উড়িষ্যায় 25 বছর পরে সরকার বলতে যে একটা মানুষকে চড় মেরেছে, কারণ উড়িষ্যা উন্নতির পথেই যাচ্ছে। তারা এই রাজনৈতিক বিরোধিতাটাকে ছোট বলে মনে করে। এই পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দলটা আছে, যারা আমি মনে করি সভ্য সমাজের খুব একটা উপযোগী দল নয়, তারা এই কাণ্ডগুলো করে। ফলে কেন্দ্রীয় বাহিনী আমাদের এখানে রাখতেই হবে। কেন্দ্রীয় বাহিনী রাখার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কোনো আপত্তি নেই, যা শোনা গেল। এবং আমি যা শুনছি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তিনি একজন বিশিষ্ট আইনজীবী, সেখানে তিনি আরেকটা কথা বলেছেন যে রাজ্য সরকার নাকি মেনে নিয়েছে যে হিংসা হয়েছে। তার একটা স্টেটমেন্ট আমি দেখলাম যে রাজ্য সরকার একদিন মানতেই চাইছিল না হিংসা হয়েছে কিনা, তারা মেনে নিয়েছে যে হিংসা হয়েছে। ফলে এই হিংসা যারা মেনে নিয়েছে তাদেরই দায়িত্ব হিংসার হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচানো, নইলে ওদের মনে রাখতে হবে আজ হোক কাল পরিস্থিতি তো কোনো না কোনো দিন বদলাবে, তখন তার উল্টো রিয়াকশনের জন্য প্রস্তুত থাকতে হবে।